আচ্ছা, তো দেখো, গত ক্লাসে আমরা ভেক্টরের ক্রস গুণন সংক্রান্ত যত অ্যাপ্লিকেশন আসে সব দেখে ফেলেছি। গত ক্লাসে আমরা ভেক্টরের ত্রৈধ গুণন দেখেছি। ত্রৈধ গুণনের সাহায্যে ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করা দেখেছি। সেখান থেকে আবার ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করে আমরা তিনটি ভেক্টর একই সমতলে হওয়ার শর্ত আমরা দেখেছিলাম। তো আমাদের মোটামুটি এই অধ্যায়ের মোটামুটি ধরো যে যে পার্টগুলো আছে ভেক্টরের সবগুলো শেষ হয়ে গেছে, আর একটা পার্ট বাকি আছে, সেটা হলো ভেক্টর ক্যালকুলাস। অর্থাৎ ভেক্টর ক্যালকুলাসের সাহায্যে গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল নির্ণয় কিভাবে করতে হয় এই জিনিসটা আমাদের বাকি আছে। তো আমাদের গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এই তিনটা জিনিস বোঝার আগে আমাদের একটু ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ম্যাথমেটিক্সে আমাদের একটা অধ্যায় আছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশন, যোগজীকরণ নামে দুইটা অধ্যায় আছে। এই দুইটা অধ্যায় হালকা কিছু বেসিক একটু থাকলে আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল খুব ভালোভাবে করা যায়, বিশেষ করে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা। তো দেখো, এখন আমাদের এটা যেহেতু ফিজিক্সের ক্লাস, ডিফারেন্সিয়েশনের মোটামুটি যদি পুরো চ্যাপ্টারটা তোমার করা থাকে তাহলে খুবই ভালো হতো। কিন্তু যেহেতু তোমাদের ডিফারেন্সিয়েশন কেবল তোমরা ফার্স্ট ইয়ারে আছো, প্রথম শুরু করেছো, এখনো কোনো প্রাইভেটে, গণিতের প্রাইভেটে ডিফারেন্সিয়েশন শুরু করার কথা না। হ্যাঁ, তো যেহেতু গণিতে তোমরা এখন ডিফারেন্সিয়েশন করো নাই, তো আমি একটু হালকা করে যতটুকু লাগবে ফিজিক্সের এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল করার জন্য ঠিক ততটুকুই ডিফারেন্সিয়েশন নিয়ে একটু আলোচনা করবো আমি তোমাদের, বুঝছো? তাই ডিফারেন্সিয়েশনটা কি? এটা হলো গণিতের একটা শাখা। দেখো, আমাদের গণিতের কিন্তু বিভিন্ন শাখা আছে। গণিতে পাটিগণিত আছে, বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, ফাংশন আছে, এগুলো এক একটা কি বলতো শাখা। জ্যামিতি, এটা গণিতের একটা কি বলতো শাখা। তাহলে বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, এই শাখাগুলোর ভিতরে গণিতের আরো একটা শাখা আছে, সেটাকে বলা হয় ক্যালকুলাস। এই ক্যালকুলাস দুইটা পার্টে বিভক্ত, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন, বুঝছো? তা আমি এই ডিফারেন্সিয়েশনটা নিয়ে একটু ক্ষুদ্র একটু কি করবো বলতো, আলোচনা করব। যেটুকু না হলে নয়, ঠিক সেইটুকু আলোচনা করব আমাদের ফিজিক্সটা করার জন্য। তাছাড়া যদি ডিফারেন্সিয়েশনের মেইন কই থেকে আসলে মূল নিয়মের অন্তর রয়েছে, এগুলো যদি প্রমাণ যদি শেখাইতে চাই, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের সহগ এগুলো প্রমাণ যদি বার করতে চাই, তাহলে আমাদের অনেক সময় লাগবে, যেটা আমাদের সময় নেই ফিজিক্সের জন্য। মেনে তোমরা এটা এমনিতেই শিখবে, সমস্যা নেই। তবে এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি যে যেটুকুই আমি করাবো ওইটুকু যদি ভালোভাবে করো, ম্যাথের ডিফারেন্সিয়েশনের অনেক চ্যাপ্টারই তোমার কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখো, মূল নিয়মে অন্তত যে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের প্রমাণ, এগুলো আমি এখানে দেখাচ্ছি না। তবে হ্যাঁ, এগুলো দেখাবো। ঢাল নির্ণয় করবো আমরা গতিবিদ্যা অধ্যায় গিয়ে। গতিবিদ্যা অধ্যায়ে গিয়ে যখন ঢাল নির্ণয় করবো, তখন আমি বক্ররেখার ঢাল যখন নির্ণয় করব, তখন তোমাদের ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কই থেকে আসে সেই জিনিসটা নিয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে? লিমিট কই থেকে আসে সেই জিনিসটা নিয়েও কি করবো বলো তো, ব্যাখ্যা করবো। তো এখন আমরা হালকা করে যেটুকু আমাদের লাগবে সেটুকু নিয়ে একটু আমরা আলোচনা করি, চলো। খুব সংক্ষেপে আমি কি করে দেবো বলো তো, আলোচনা করে দেবো। এবং সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রগুলো কিভাবে কাজ করতেছে, কমপ্লিট ডিফারেন্সিয়েশন কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি, এগুলো কিভাবে কাজ করে, এগুলো নিয়ে একটু আমি এখন আলোচনা করবো, বুঝছো? তাহলে দেখো, গণিতের একটা শাখা আছে হলো ক্যালকুলাস। ক্যালকুলাস, ক্যালকুলাস, বুঝছো? এই ক্যালকুলাস দুইটা অংশে বিভক্ত। একটা হলো ডিফারেন্সিয়েশন, বাংলা হলো অন্তরীকরণ, আর একটা হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, যা যোগজীকরণ। তোমাদের বইয়ে দেখবা ইন্টিগ্রেশন আর যোগজীকরণ সম্পর্কে ভেক্টর অধ্যায়ে একটু হালকা আলোচনা করেছে। তা যোগজীকরণটা আমাদের দরকারই নাই, এটা আমাদের লাগবে না, এটা আমরা এখন পড়বো না। আমরা ডিফারেন্সিয়েশন যে জিনিসটা আছে সেই জিনিসটা নিয়ে একটু কি করবো বলো তো, আলোচনা করবো। আসলে ডিফারেন্সিয়েশন যে জিনিসটা আছে, এই জিনিসটা আসলে কি কাজ করে? ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে কি কাজ করে? এই ডিফারেন্সিয়েশন, এই যে আহ, শাখাটা আসছে, এটা আসলে একটা অপারেটর। ডিফারেন্সিয়েশন এটা একটা অপারেটর, যেটা কোনো কিছুর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের হার বের করে দেয়। বুঝতে পারছো? তাহলে ডিফারেন্সিয়েশনের মেইন কাজ হলো কোনো কিছুর পরিবর্তনের হার নির্দেশ করা। কোনো কিছুর বা কোনো ফাংশনের, তুমি যদি স্পেসিফিকলি বলতে চাও যে কোনো ফাংশনের পরিবর্তনের হার বের করে দেয়, তাহলে কোনো কিছুর পরিবর্তনের হার বের করে, এটা হলো ডিফারেন্সিয়েশনের কাজ। এটা পরিবর্তনের হার বের করে, বুঝছো? এখন এটা কিভাবে কি করে এটা আমি পরে একটু আলোচনা করতেছি। এটার মেইন আরো একটা কথা আছে, আরো একটা কথা সুন্দরভাবে বলা যায়। ডিফারেন্সিয়েশন হলো কোন একটা বড় জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে ডিফারেন্সিয়েট করে দেয়, পৃথক পৃথক করে দেয়।
যেমন দেখো, ধরো একটা কাচের জগ আছে তোমার কাছে, কাচের জগ আছে, এই জগটাকে তুমি ফেলে দিলা। যদি তুমি একটা ওয়ালের মেঝের উপর এটাকে ফেলে দাও, তাহলে দেখবা কাচের গ্লাসটা, কাচের যে জগটা ছিল, এটা কি হবে বলতো, টুকরো টুকরো হয়ে যাবে। একটা বড় জিনিসকে ছোট ছোট জিনিসে পরিণত করলাম, এটাই করে হলো ডিফারেন্সিয়েশন। বুঝছো? তাহলে আমি যদি সংক্ষেপে বলি, তাহলে এর কাজ কি, বড় কোনো কিছুকে, বড় কোনো কিছুকে ছোট ছোট অংশে বিভক্ত করে, ছোট ছোট অংশে বিভক্ত করে, বিভক্ত করে। এগুলো হলো এগুলোর মেন কাজ। কোনো কিছুর পরিবর্তনের হার বের করে দেয়, অথবা কোনো একটা বড় জিনিসকে ছোট ছোট অংশে কি করে দেয় বলতো, পরিণত করে দেয়। যখন ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার পড়বো, এগুলো সম্পর্কে ডিটেলস তোমাদের গণিতে স্যাররা বলবে, সমস্যা নেই। আমি হালকা করে ফিজিক্সে যেটুকু লাগবে ওইটুকু একটু শেখাবো, মানে মেইনলি আমি সূত্রগুলো শেখাবো, কমপ্লিট ডিফারেন্সিয়েশন শেখাবো, আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটু শেখাবো। কারণ আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা বারবার লাগবে গ্রেডিয়েন্ট ডেভেলপমেন্ট কাল করতে গিয়ে। ইন্টিগ্রেশন কি করে? ইন্টিগ্রেশন ঠিক এটার উল্টা কাজ করে। দেখো, ইন্টিগ্রেশন এর আরেক নাম হলো যোগজীকরণ। বাংলা নাম কি? যোগজীকরণ। ইন্টিগ্রেশনকে এইভাবে বলা হয়, ইন্টিগ্রেশনের আরেকটা নাম আছে সামেশন। সামেশন মানে অনেক কিছু যোগ করে দেয়, মানে ছোট ছোট জিনিস যোগ করে একটা বড় জিনিসে যখন পরিণত করবা, তখন ইন্টিগ্রেশন ইউজ করা হয়। যেমন দেখো, এই যে তুমি যে জগটাকে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করলে, এই ছোট ছোট টুকরা যদি যুক্ত করে একটা বড় জগে পরিণত করতা, ছোট ছোট টুকরাকে একত্রিত করে যদি বড় জগে পরিণত করো, তখন ওটা করা হবে ইন্টিগ্রেশন। বুঝতে পারছো কি বলছি? তাহলে ইন্টিগ্রেশনের কাজ কি? এটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি নির্ণয় করে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এর সমষ্টি বের করে। বুঝছো? সবগুলো ছোট জিনিসকে যোগ করে একটা বড় জিনিসে পরিণত করে, এটা হলো ইন্টিগ্রেশনের কাজ। বুঝছো? এখন ডিফারেন্সিয়েশন যেটা আছে, এটা কোনো কিছুর পরিবর্তনের হার বের করে। কি করে? কোনো কিছুর পরিবর্তনের হার বের করে। এখন দেখো, কোনো কিছুর পরিবর্তনের হার বের করে, এর অর্থটা কি? এর অর্থটা বোঝার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস একটু বুঝায় আসি। দেখো, যেমন হলো চলক। চলক বা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কাকে বলে? ভ্যারিয়েবল কি জিনিস? তাহলে ভ্যারিয়েবলের সংজ্ঞা হলো, গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে ভ্যারিয়েবল বলে। গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান, যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে চলক বলে। তাদেরকে চলক বলে। যেমন গাণিতিক ক্রিয়ায় আমরা অনেক চলক ইউজ করি, যেমন ধরো এক্স, ওয়াই, জেড, ইউ, ভি, ডাব্লিউ, এক্সেট্রা। এগুলো কি বলতো? চলক। তোমাকে যদি আমি এরকম ভাবে একটা ফাংশন দিয়ে দিই, ধরো এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা একটা ফাংশন। তো তুমি কি বলো, এটা এক্স এর একটা, এটা হলো এক্স এর একটা ফাংশন, যেখানে এক্স এর মান যদি চেঞ্জ করি, তাহলে ভেরিয়েবল এই ফাংশনের মান কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যে এক্স যেগুলো আছে, এই এক্স এক্স এক্স, এগুলো কি? ভেরিয়েবল। আর এখানে যে 2, এই তো 5, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি? এগুলো কনস্ট্যান্ট, ধ্রুবক, এগুলো ধ্রুবক জিনিস। গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশি মান পরিবর্তন করা যায় তাদেরকে আমরা কি বলি বলতো? চলো, এক্স এর মান যদি 1 বসাও এখানে, তাহলে এফ অফ এক্স কত আসবে? 1, 2 আর 5, তাহলে 5 2 7 আর 1 8, এফ অফ এক্স আসবে 8। যদি এক্স এর মান 2 বসাও, তাহলে কত আসবে? তাহলে এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 4, তাহলে 4 4 8, 8 আর 5 কত আসে? 13। তাহলে ফাংশনের মান চলে আসবে কি বলতো? 13। তাহলে এক্স এর মান চেঞ্জ করলে ফাংশনের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান তুমি ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারো, সেই সকল রাশিকে বলা হয় চলক। তুমি শুধু কি একটা চলকেরই ফাংশন হয় না, একটা ফাংশন একাধিক চলকের হতে পারে। ধরো একটা ফাংশন এক্স আর ওয়াই এর ফাংশন দিয়ে দিয়েছি, এরকম করে দিয়ে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5, এরকম করে আমি ইচ্ছা মতো লিখে দিয়েছি। তাহলে এই ফাংশনটা দেখতে পাচ্ছি আমরা দুইটা চলকের ফাংশন, একটা এক্স আর একটা কি বলতো? ওয়াই। এক্স এবং ওয়াই দুইটার মানে যদি পরিবর্তন করি, ফাংশনটির মান কি হয় বলতো? পরিবর্তন হয়। তাহলে গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় তাদেরকে আমরা কি বলবো? চলক বলবো। বুঝছো? এখন এখান থেকে একটু খেয়াল করো, আমাদের যে চলকটা আছে, এই চলক আবার দুই প্রকার হয়। একটা হলো স্বাধীন চলক, স্বাধীন চলক, আর একটা হলো অধীন চলক, অধীন চলক। বুঝছো? স্বাধীন চলক মানে ইংলিশ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
এগুলো হলো স্বাধীন চলক। আর অধীন চলক হলো ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কার উপর কি করবে, ডিপেন্ড করবে। কার উপর ডিপেন্ড করবে? স্বাধীন চলকের উপর কি করবে বলো তো, ডিপেন্ড করবে। দেখো এখানে একটা ফাংশন আছে, এফ অফ এক্স একটা ফাংশন। আমরা ফাংশনকে কি দ্বারা লিখতে পারি বলো তো? ওয়াই দ্বারা লিখতে পারি। এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এইটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কি বলতো 5। তাহলে এখানে আমাদের ফাংশন যেটা আছে, ওয়াই যে ফাংশনটা আছে, ওয়াইটা হচ্ছে এক্স এর একটা কি বলতো ফাংশন। ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। তার মানে ওয়াই এর মানটা ডিপেন্ড করতেছে কার উপর? এক্স এর মানের উপর। এক্স এর মান যদি 1 বসাও তাহলে ওয়াই এর মান হবে 5 হয় 8। এক্স এর মান যদি 2 বসাও তাহলে ওয়াই এর মান হবে 13। অর্থাৎ ওয়াই এর মানটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ এক্স এর উপর। তাহলে এখানে এই যে এক্স যেটা আছে এটা হলো স্বাধীন চলক, এটা হলো স্বাধীন চলক। আর এই স্বাধীন চলকের উপর ডিপেন্ড করতেছে ওয়াই এর মান, সেই জন্য ওয়াইটাকে বলা হবে অধীন চলক। বুঝছো? ওয়াইটা কার অধীন? এক্স এর উপর অধীন। কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর। এক্স এর মান চেঞ্জ হলে ওয়াই এর মান কি হচ্ছে বলো তো? চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আশা করি চলক সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর দেখো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ধ্রুবক। ধ্রুবক, কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট জিনিসটা কি? তাহলে ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় না। গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে বলা হয় ধ্রুবক। গাণিতিক ক্রিয়ায় যে সকল রাশির মান পরিবর্তন হয় না, রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে ধ্রুবক বলে। যেমন দেখো এইটাতে, এইখানে দেখো তো এই যে সমীকরণে 2 এটা কখনো পরিবর্তন হবে? 5 এটা কখনো পরিবর্তন হবে? এই সমীকরণে 5 এই 2 এগুলো কখনো পরিবর্তন হবে না। এগুলো কনস্ট্যান্ট মান, এগুলোকে ধ্রুবক বলা হয়। এগুলোর মান কখনো পরিবর্তন হবে না। বুঝছো? তাহলে এগুলো হলো আমাদের ধ্রুবক। যেমন ধরো 2, 3 যে কোনো স্বাভাবিক সংখ্যা, পাই, ই, এইগুলোর মান কখনো পরিবর্তন হয় না। তাহলে এইগুলো আমাদের কি বলতো? ধ্রুবক। বুঝছো? হ্যাঁ, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তো এগুলো একটু তুলে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি একটু মিশাই দিই এগুলো। এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হলো অপারেটর। অপারেটর কি জিনিস এটা একটু দেখি, তারপরে আমরা ডিফারেন্সিয়েশনে চলে যাব। দেখো অপারেটর কি জিনিস। তাহলে অপারেটর কে? যে কোনো কিছু করে, যে কোনো কিছু অপারেট করে, যে কোনো অপারেশন চালায়, তাকে অপারেটর বলে। যার নিজস্ব কোনো মিনিং নেই কিন্তু অন্য রাশির মধ্যে কাজ করে ওই রাশিগুলোকে ভিন্ন আরেকটা রাশিতে কি করে বলতো পরিবর্তন করে, তাকে বলা হয় অপারেটর। তাহলে যে কোনো কিছু অপারেশন করে তাকে অপারেটর বলে। কেমন অপারেশন করবে? এই অপারেটর গুলোর নিজস্ব কোনো মিনিং নেই, নিজস্ব কোনো মিনিং নেই, শুধু যদি একটা জিনিস তোমাকে দিয়ে দেয় অপারেটর কি কেমন আমি দেখাচ্ছি, কিন্তু এরা অন্য রাশির উপর কাজ করে ওই রাশিটাকে পরিবর্তন করে নতুন আরেকটা রাশিতে পরিণত করে। যেমন দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া এখানে ধরো প্লাস দিয়ে দিয়েছি, এটা মানে কি? তাহলে তুমি দেখতেছো এটা প্লাস, এটা কিছু করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। কিন্তু আমি যদি এরকম করে দিয়ে দিতাম, ধরো এখানে 5 আছে, এখানে 3 আছে, এর মাঝখানে আমি কি দিয়ে দিয়েছি বলতো? প্লাস দিয়ে দিয়েছি। এখন কিন্তু তুমি বলবা যে ভাইয়া 5 আর 3 এর মাঝখানে একটা জিনিস আছে, যে জিনিসটা আমাকে নির্দেশ করতেছে, আমাকে বলতেছে যে তুই আর বসে থাকিস না, বসে থাকিস না, আমার দিকে তাকায় থাকিস না। অপারেটর বলছে আমার দিকে তাকায় থাকিস না, তুই কি কর, এই দুটাকে যোগ করে এই দুটার সমষ্টি যা হবে সেটা লেখ। তা তুমি কি লিখবা? যে এই দুটো সমষ্টি করে কত আসলো? 8 আসলো। তাহলে 5 আর 3 দুইটা ভিন্ন সংখ্যা ছিল, এই দুটা ভিন্ন সংখ্যার উপর অপারেটর কাজ করে নতুন আরেকটা কি দিয়েছে বলতো? ভিন্ন সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে এটাই কি বলতো? অপারেটর। যে এটা যোগ একটা কি বলতো? অপারেটর, যে অপারেশন চালায়। কি অপারেশন করতেছে? 5 আর 3 যোগ করে 8 এ বানায় দিচ্ছে। বুঝছো? ঠিক একইভাবে যদি ধরো 5 আছে আর এখানে 3 আছে, তুমি কোনো কিছু বুঝতে পারতেছ না, দুইটা জিনিস দুইটা জায়গায় আছে, মাঝখানে তুমি একটু কি করে দাও বলতো? মাইনাস দেবে। তাহলে এখন এই অপারেটর কি করছে? আমার দিকে তাকায় থাকিস না বাবা,
এই 5 আর 3 এর মাঝখানে বসছি, তার মানে এই 5 এর মধ্যে থেকে 3 কে বাদ দে যেটা থাকে সেইটা লেখ। তুমি লিখলা কত? বুঝছো? তাহলে যে প্লাস মাইনাস এগুলো কি অপারেটর। একইভাবে যদি গুণ করো তাহলে কত আসবে? 15। যদি ভাগ করো 5/3, তাহলে কত আসবে? 1 পয়েন্ট সামথিং আসবে। বুঝতে পারছো? 1.67 এরকম একটা কি আসবে বলো তো, মান চলে আসবে। তাহলে এই যে এগুলো দেখে তুমি কি বুঝতেছো যে এগুলো যদি একা একা থাকে, শুধু যদি প্লাস কোথাও থাকতো, শুধু যদি মাইনাস কোথাও থাকতো, শুধু যদি গুণন কোথাও থাকতো, শুধু যদি ভাগ কোথাও থাকতো, তুমি কোনো কিছু করতে পারতে না। কিন্তু যখনই এগুলো কোনো সংখ্যার উপরে বসতেছে, সংখ্যার মাঝে বসতেছে বা সংখ্যার উপর তুমি এগুলোকে ক্রিয়া করাচ্ছ, তখন এগুলোর একটা মিনিং আছে। এটা মানে দুইটা যোগ করে দিবা, এটা মানে দুইটা বিয়োগ করে দিবা, এটা মানে দুইটা গুণ করবা, এটা মানে এটা দ্বারা, এটাকে এটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে এগুলো হলো অপারেটর। তার নিজের কোনো মিনিং নেই, কিন্তু যখনই অন্য সংখ্যার উপর বসে ওই সংখ্যাগুলোকে ভিন্ন সংখ্যায় পরিণত করে দেয়, কোনো একটা অপারেশন চালায়। তাহলে এই যে এখানে প্লাস মাইনাস, তারপর গুণ ভাগ, মাল্টিপল, তারপর ডিভিশন যেগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলোকে বলা হয় অপারেটর। অপারেটর। আর অপারেটর যার উপর অপারেশন চালাচ্ছে, অপারেটর যার উপর অপারেশন চালাচ্ছে, এদেরকে বলা হয় অপারেন্ড। এদেরকে বলা হয় অপারেন্ড। বুঝছো? যাদের উপর অপারেশন চালাচ্ছে তাদেরকে বলা হয় অপারেন্ড। এরকম আরো অপারেটর আছে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি লগ। লগ একটা অপারেটর। লগ কি করে দেখো, ধরো আমি যদি তোমাকে এভাবে বলে দেই log 4 to the power 16, হ্যাঁ, লগ 4 বেস 16, log 4 বেস 16 আমি তোমাকে দিয়ে দিয়েছি। এটা তাহলে কত বার করবে? তোমরা এখন গাধার মতো কি করবা, এরকম করে সূত্র সূত্র প্রয়োগ করবা। log 4 4 to the power স্কোয়ার করবা। 4 4 কত হলো বলো তো? 16 হলো। তুমি এখন বলবো ভাইয়া 2টাকে বাইরে নিয়ে আসেন, তারপরে এভাবে লেখেন log 4 4, এটা মানে 1, তাহলে 2 × 1 সমান কত হবে? 2 হবে। বুঝছো? এরকম সূত্র করে কম যে ভাই এর সূত্র করছে। আরে বেটা, আমি অফলাইন ব্যাচে যতদিন পড়াইছি, যে সলভ সলভ যদি আমি প্রশ্ন করি এটা মানে কত, ওরে এভাবে ক্যালকুলেশন করে আমাকে দেখায় ভাই এটা মানে 2 আসে। ওরে এটা জানে না লগের কাজ কি। লগের কাজ কি এটা শোনো। লগ একটা অপারেটর, যেটা কি করে সেটা হলো ভিত্তির পাওয়ার বের করে দেয়। ভিত্তির পাওয়ার বের করে দেয়। কিভাবে ভিত্তির পাওয়ার বের করে দেয়? এই তো এটার দিকে তাকাও, এটা হলো ভিত্তি, এটা হলো লগের ভিত্তি, নিচে যেটা থাকে এটা হলো ভিত্তি। এখন প্রশ্ন করো, লগ প্রশ্ন করে যে 4 এর পাওয়ার কত হলে 16 হবে? 4 এর পাওয়ার কত হলে 16 হবে? এটা পাওয়ার বের করে দেয়। লগের কাজ হলো পাওয়ার বের করে দেওয়া। তাহলে 4 এর পাওয়ার কত হলে 16 হবে? বলো তো 4 এর পাওয়ার কত হলে 16 হয়? 4 এর পাওয়ার 2 হলে 16 হয়। এই তো আমাদের অ্যান্সার চলে আসছে 2। বোঝা গেছে? এটা হলো লগের কাজ। এইভাবে বুঝতে হবে জিনিসপাতিগুলো তোমার। তাহলে তার লগের কাজ কি? পাওয়ার বের করে দেওয়া। মানে এটা একটা অপারেটর যেটা অপারেশন চালায় কার উপর? ভিত্তির উপর। ভিত্তির উপর অপারেশন চালায় এইখানে যেটা থাকে বলে যে ভিত্তির পাওয়ার কত হলে এইটা হবে, সেটা তোমাকে বের করে দেবে। বুঝছো? আবার যদি তোমাকে বলি সাইন কস ট্যান, এগুলো কি? এগুলো অপারেটর। এগুলো কি করে? কোণের মান বের করে দেয়। কোন একটা মান বের করে দেয়। ধরো আমি বললাম সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান কত লিখবা তুমি? হাফ। তাহলে 30 ডিগ্রির মান কত বার করে দিচ্ছে? হাফ। বুঝছো? এরভাবে কি করে এই সবগুলো একটা একটা কি বলতো অপারেটর। এখন কথা হলো আমরা কোন অপারেটর নিয়ে কাজ করব? আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এখন করব না অবশ্য, সরি। এখন আমরা ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে কি করব বলতো? আলোচনা করব। আচ্ছা, মোবাইলে কি চার্জ নেই? ওহো। আচ্ছা দেখো, তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে বা সরি ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে আমরা এখন কি করব বলতো? কাজ করব। তাহলে আমাদের যে ডিফারেন্সিয়েশন যেটা আছে, এটা ডিফারেন্সিয়েশন, এটা আবার দুই প্রকার। ডিফারেন্সিয়েশন দুই ভাবে করা যায়। ডিফারেন্সিয়েশন দুই প্রকার, একটা হলো কমপ্লিট ডিফারেন্সিয়েশন আর একটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে অপারেটর আছে, ওই অপারেটর কি করে সেটা সম্পর্কে আমি তোমাকে একটু জানাচ্ছি। দেখো, ডিআই এফ এফ ই আর ই এন টি আই এ টি আই ও, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো কমপ্লিট ডিফারেন্সিয়েশন, বাংলা হলো পূর্ণ অন্তরীকরণ। পূর্ণ অন্তরীকরণ। আর একটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন।
পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বাংলা হলো আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে যেমন তুমি এতে প্লাস মাইনাস বুঝলে এটা যোগ অপারেটর, এটা বিয়োগ অপারেটর, এটা গুণ অপারেটর, এটা ভাগ অপারেটর। ঠিক একইভাবে কমপ্লিট ডিফারেন্সিয়েশন যা আছে এটাকে বোঝানোর জন্য একটা সাংকেতিক চিহ্ন ইউজ করা হয়। সেটাকে কিভাবে ইউজ করা হয়? এইভাবে ডি ডি এক্স। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাকে প্রকাশ করা হয় ডেল ডেল এক্স দ্বারা। এখানে যে কিছু থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এখানে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, যেটা থাকুক সমস্যা নেই। তাহলে ধরো এইভাবে তোমাকে দিয়েছে ডি ডি এক্স অফ ওয়াই, ডেল ডেল এক্স অফ ওয়াই, এইভাবে তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে যদি ডি ডি এক্স অফ ওয়াই থাকে, যদি ডি ডি থাকে, তাহলে বুঝে নেবে এটা হলো কমপ্লিট ডিফারেন্সিয়েশন। আর যদি ডেল ডেল থাকে তাহলে বুঝে নেবে এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এই দুইটা অপারেটরের কাজ কি? এই দুইটা অপারেটরের কাজই হলো এর উপরে যে চলক থাকবে সেটার পরিবর্তনের হার বের করবে, পরিবর্তনের হার বের করবে। হার বের করার জন্য তো কারো সাপেক্ষে পরিবর্তনটা বের করতে হবে, তাহলে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। বুঝছো? তাহলে এখান থেকে যদি আমি বলি ভাইয়া ডিওয়াই বাই ডিএক্স বা ডেল ওয়াই, দেখো দেখো ডেল ডেল এক্স অফ ওয়াই, শোনো এটাকে এভাবে কিন্তু পড়া যাবে না, dy বাই dx পড়া যাবে না, পড়তে হবে এইভাবে d dx অফ y, d dx অফ y। আর এটাকে পড়তে হবে ডেল ডেল x অফ y, ডেল ডেল x অফ y। আমি লিখেই দিচ্ছি, দেখো এটাকে কিভাবে পড়বা, এটাকে এভাবে পড়বা d dx অফ y, d dx অফ y। আর এটাকে কিভাবে পড়বা, এটাকে পড়বা এইভাবে ডেল ডেল x অফ y। তাহলে ভাইয়া এই অপারেটরের কাজ কি? এই অপারেটরের কাজ হলো পরিবর্তনের হার বের করে দেওয়া। তোমাদেরকে প্রথম বলেছিলাম ডিফারেন্সিয়েশন কি করে, কোনো কিছু পরিবর্তনের হার বের করে। তাহলে এই অপারেটরগুলো কার পরিবর্তনের হার বের করবে? এই উপরে যে থাকবে, উপরে যে থাকবে ওইটার পরিবর্তনের হার বের করবে। কার সাপেক্ষে পরিবর্তনের হার বের করবে? এক্স এর সাপেক্ষে। অর্থাৎ এক্স এর মানের একক পরিবর্তনে ওয়াই এর মানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই বের করে দেবে হলো ডিফারেন্সিয়াল অপারেটর। বুঝছো? তাহলে এটার অর্থ কি, এই দুইটা জিনিসের অর্থ কি? অর্থ হলো এক্স এর সাপেক্ষে, এটা বের করে দেয় হলো এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার নির্দেশ করে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার নির্দেশ করে। বুঝছো? তাহলে এক্স এর মান পরিবর্তন করলে ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা বের করে দিচ্ছি। এক্স এর মানের একক পরিবর্তনের জন্য ওয়াই এর মানের পরিবর্তন কত সেটাই বের করে দেয় হলো ডিওয়াই বাই ডিএক্স বা ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন ডিওয়াই বাই ডিএক্স আর ডেল ডেল এক্স অফ ওয়াই, ডেল ডি ডি এক্স অফ ওয়াই আর ডেল ডেল এক্স অফ ওয়াই, এই দুইটা আলাদা আলাদা কাজ করে। আলাদা আলাদা কাজ কি করে সেটা আমি একটু পরে তোমাকে বোঝাচ্ছি, তুমি জাস্ট আপাতত এইটুকু বিশ্বাস করে নাও, এই দুইটাই কি করে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করে। বুঝতে পারছো? ঢাল থেকে চলে আসে এগুলো, ঢাল থেকে, ঢাল থেকে। বুঝছো? যেহেতু ঢাল নিয়ে আলোচনা করতেছি না এই জন্য এত কিছু বুঝে না, তাছাড়া এগুলো প্রমাণে দেখা দিতাম যেটা কই থেকে আসে, এই সূত্রের প্রমাণ দেখা দিতাম। তোমরা যখন ডিফারেন্সিয়েশন করো তখন লিখবে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, ওটা মূল নিয়মে অন্তরজের এই প্রমাণটা তোমাকে দেখা দেবে লিমিট নিয়ে আসে। হ্যাঁ, তো ওইদিকে যাচ্ছি না, আপাতত এইটুকু বিশ্বাস করে নাও। তাহলে এইটা আর এটার কাজ কি? পরিবর্তনের হার বের করা। কার পরিবর্তনের হার বের করে? ওয়াই এর পরিবর্তনের হার বের করে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এটা তাকে এখান থেকে আমি এখান আর এটার আরো একটা কথা তাহলে বলতে পারবো, আমি দেখো আমি এখানে লিখতেছি আরো একটা কথা বলতে পারবো, কি বলতে পারবো? এক্স এর মানের একক পরিবর্তনের জন্য, এক্স এর মানের একক পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য ওয়াই এর মানের পরিবর্তন নির্ণয় করে। বুঝছো? এক্স এর মানের একক পরিবর্তনে ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই বের করে দেবে। বুঝছো? এটাই হলো এটার কাজ। আপাতত মানে এরকম আর কি, ধরো তোমাকে আমি একটা ফাংশন দিয়ে দিয়েছি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 2, এটা একটা ফাংশন দিলাম। তাহলে ধরো এক্স এর মান যখন তুমি 2 নিয়েছিলা
তখন দেখো তো এফ অফ এক্স কত আসে। এফ অফ এক্স আসবে হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে 4 + 2 6। এক্স এর মানটা যখন তুমি 5 নিবা তখন কত আসবে দেখো তো, 25 + 2 তার মানে কত আসবে 27। দেখো তো এফ অফ এক্স যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি, ওয়াই বলতে পারি না। তাহলে এক্স এর মান যখন 2 বসাইছি তখন এই ফাংশনটাকে আমরা বললাম ওয়াই অন। এক্স এর মান যখন 5 বসাইছি তখন এই ফাংশনটাকে আমরা বললাম কি বলতো, ওয়াই। তাহলে আমরা যদি যখন এক্স এর মানটা 2 নিয়েছি ওটাকে আমরা এক্স ওয়ান বললাম, এক্স এর মান যখন 5 নিয়েছি ওটাকে আমরা বললাম কি বলতো, এক্স টু। তাহলে এক্স এর মান 2 ছিল তখন একটা মান পাইছি, 5 ছিল তখন একটা মান পাইছি। তাহলে 2 থেকে 5 ধরে এক্স এর মান পরিবর্তন করছি। এক্স এর মান যখন 2 করেছি তখন ওয়াই এর মান ছিল আমাদের 6। এক্স এর মান যখন 5 করেছি তখন ওয়াই এর মান আমরা কত পাইছি, 7। তাহলে ওয়াই এর মানের পরিবর্তন আমি যদি দেখাইতে চাই ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই সমান আমি কি লিখবো, y2 - y1। ওয়াই এর মানের পরিবর্তন কত পাচ্ছি, 27 - 6। 27 মাইনাস কত বলতো, 6। মানে আমি কত পেলাম, 21। এক্স এর মানের পরিবর্তন যদি আমি বের করতে চাই, এক্স এর মানের পরিবর্তন ডেল এক্স, ডেল এক্স সমান কত হবে, x2 - x1। তাহলে x2 এর মান কত, 5। 5 মাইনাস কত বলতো, 2। মানে কত আসলো, 3। তাহলে দেখো এক্স এর মানের যখন তুমি 3 একক পরিবর্তন করেছো তখন ওয়াই এর মানের পরিবর্তন কত, 21। তাহলে এক্স এর মানের একক পরিবর্তন করলে ওয়াই এর মানের পরিবর্তন কত হবে, ঐকিক নিয়ম যদি তোমরা করো। তাহলে এই যে দেখো এক্স এর মানের একক পরিবর্তন ওয়াই এর মানের পরিবর্তন মানে কি লিখবা, ডেল ওয়াই বাই ডেল এক্স। বুঝছো? তাহলে লিখবা ডেল এক্স মান বৃদ্ধির জন্য ওয়াই এর মান বৃদ্ধি পায় ডেল ওয়াই পরিমাণ। এক্স এর মান ডেল এক্স পরিমাণ বৃদ্ধির জন্য ওয়াই এর মান বৃদ্ধি পায় ডেল ওয়াই পরিমাণ। তাহলে এক্স এর মান একক পরিবর্তনের জন্য ওয়াই এর মান পরিবর্তন হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। ঐকিক নিয়ম ভাই, সাধারণ জিনিস, সিম্পল জিনিস, সায়েন্সের সাথে এটা বুঝতেছো না। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি, এক্স এর মানের একক পরিবর্তনের জন্য ওয়াই এর মানের পরিবর্তন, এটাই হলো ডিফারেন্সিয়েশন। তাহলে যদি এক্স এর মানের একক পরিবর্তনের জন্য ওয়াই এর মানের পরিবর্তন বার করি তাহলে কত আসবে, 21 ডিভাইডেড বাই 3। তার মানে কত আসলো বলো তো, 7। তাহলে এক্স এর মানের একক পরিবর্তন ওয়াই এর মানের পরিবর্তন কত, এটা বের করে দেয়। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স আছে, আপনি তো ডিওয়াই বাই ডিএক্স লিখছেন, তাহলে ডি কই থেকে আসলো। এখানে একটা সুন্দর কন্ডিশন আছে যেটা লিমিট চলে আসে এখান থেকে। তোমাদের এগুলো আমি পরে প্রমাণ দেখাবো, আপাতত বিশ্বাস করে নাও। এটা ডেল ওয়াই বাই ডেল এক্স আছে না, এখানে যদি এই ডেল এক্স সময়ের পার্থক্য যদি এত বেশি না করে, সময়ের পার্থক্য কিন্তু ডেল এক্স কিন্তু কত ছিল, অনেক বেশি পার্থক্য ছিল। তাহলে এত বেশি পার্থক্য নিবা না, ডেল এক্স ছিল 3, এত বেশি পার্থক্য নিবা না। পার্থক্যটা যদি শূন্যের কাছাকাছি হয় তখন এই ডেল ওয়াই বাই ডেল এক্স এটাকে বলা হয় ডিওয়াই বাই ডিএক্স। মানে ডেল ওয়াই বাই ডেল এক্স এর জায়গায় সামনে যদি এই কথাটা লিখে দাও যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স চলে আসে। অর্থাৎ ব্যবধানটা খুবই কম হবে, শূন্যের কাছাকাছি হবে, ব্যবধানটা এত বেশি হওয়া যাবে না। বুঝতে পারছো কি বলছি? তাহলে ব্যবধানটা এক্স এর মানটা যদি শূন্যের কাছাকাছি দাও, কিন্তু শূন্য নয়, শূন্যের কাছাকাছি, এটাকে বলছে ডেল এক্স টেন্ডস টু 0, মানে ডেল এক্স এর মানটা 0 হতে চাচ্ছে কিন্তু 0 নয়, ডেল এক্স এর মানের ভিতরে একটা পার্থক্য থাকবে, তখন এই পুরো জিনিসটাকে বলা হয় ডিওয়াই বাই ডিএক্স। বুঝছো? তাহলে এটা কি কাজ করতেছে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করতেছে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করতেছে। এখন এটা দুই ভাবে করা যায়, একটা কমপ্লিট ডিফারেন্সিয়েশন সাহায্যে আর একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সাহায্যে। এখন এই কমপ্লিট বলতে কি বোঝায় আর পার্শিয়াল বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা এখন কি করব বলতে একটু আলোচনা করব। বুঝছো? চলো আমরা ওই আলোচনাটুকু একটু শুরু করি। তাহলে একটু আপাতত তুলে নাও, স্ক্রিনশট দাও। আশা করি আমি একটু হলেও বুঝাইতে পারছি। ঠিক আছে, এগুলো তুলে নাও, আমি একটু মিশাই দেব। ওকে, মিশাই দিলাম। আমার টাচ কতটুকু ফোনে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো তাহলে আমাদের যদি কোথাও এভাবে দিয়ে দেয় ডিডি এক্স অফ ওয়াই, তাহলে এটা কি করে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করে। তার মানে ওয়াই এর পরিবর্তনের হার বের করবে এক্স এর সাপেক্ষে। তাহলে ওয়াইটা ডিপেন্ড করতেছে কার উপর, এক্স এর উপর। তাহলে নিচে যেটা থাকবে, নিচে ডি এর সাথে যেটা থাকবে এটাকে আমরা বলবো স্বাধীন চলক, এটা হলো স্বাধীন চলক। আর উপরে যে চলকটা থাকবে, উপরে ডি এর সাথে যেটা থাকবে এটাকে আমরা বলবো অধীন চলক।
অর্থাৎ অ এর পরিবর্তন ডিপেন্ড করবে কার উপর, এক্স এর উপর। এক্স এর পরিবর্তনের সাথে ওয়াই এর পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা বের করে দেবে। তাহলে ওয়াইটা ডিপেন্ড করতেছে এক্স এর উপর, তাহলে নিচে যেটা থাকবে এটা স্বাধীন চলক, আর উপরে যেটা থাকবে এটা কি, অধীন চলক। এখন দেখো ভাইয়া, ডিওয়াই বাই ডিএক্স যদি এরকম থাকে, যদি কমপ্লিট ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে কমপ্লিট ডিফারেন্সিয়েশনের সময় আমরা একটা কথা খেয়াল রাখবো, যে কথাটা লিখে দিচ্ছি এই কথাটা মাথার ভিতর ঢুকায় নিব। যার সাপেক্ষে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, শুধু যার সাপেক্ষে সেও চলক বাকি চলক ও চলক, এটা এটা লিখে রাখো আপাতত, লেখো আমি পরে বোঝাচ্ছি। তাহলে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেও চলক বাকি চলক ও চলক। তাহলে বলো তো এইভাবে যদি থাকে তাহলে কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, এক্স এর সাপেক্ষে। নিচে যে থাকবে ওর সাপেক্ষে, ঠিক আছে, এর সাপেক্ষে। নিচে যে থাকে ওই স্বাধীন চলকের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব সবসময়, নিচে যে থাকবে তার সাপেক্ষে। আর যদি ডেল ডেল এক্স অফ ওয়াই এটা দিয়ে দেয়, তাহলে কি, যার সাপেক্ষে, যার সাপেক্ষে শুধু সেই চলক বাকি চলক ও ধ্রুবক। হয়তো কিছু বোঝো নাই, আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাকে বোঝাচ্ছি। ধরো একটা ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে, এফ অফ এক্স একটা ফাংশন, এরকম করে আমি দিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই কিউব প্লাস 5, বুঝছো, এরকম একটা ফাংশন দিয়ে দিয়েছে। তা তুমি যদি এই ফাংশনটাকে কমপ্লিট ডিফারেন্সিয়েশন করো ডিডি এক্স অফ এফ অফ এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো এই ফাংশনটাকে, নিচে যদি এক্স থাকে, তাহলে এই ফাংশনে যতগুলো চলক থাকবে সবগুলো চলকই চলক হবে। দেখো এক্স এর সাপেক্ষে করতেছো, এখানে এক্স এটাও চলক, ওয়াই এটাও চলক, এক্স ওয়াই যত চলক থাকবে সবগুলো চলককে আমরা চলক হিসেবেই কাউন্ট করব। কিন্তু যেগুলো ধ্রুবক আছে সেগুলো তো ধ্রুবকই, ধ্রুবকটা কখনো চলক হতে পারে না। তাহলে এইটা একটা ফাংশন ছিল, সরি এটা এক্স এর ফাংশন না শুধু, এটা এক্স ওয়াই এর ফাংশন। হ্যাঁ এটা এক্স ওয়াই দুটারই ফাংশন, এক্স আছে ওয়াইও আছে। তাহলে তোমার কাছে ধরো এরকম করে কোন একটা ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে দেখো এক্স ওয়াই দুইটাই তাহলে কি হবে, চলক। তাহলে এই ফাংশনটাকে যদি তুমি এখন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো এই ফাংশনটাকে, তাহলে এই ফাংশনে এক্স সহ যত চলক আসে সব চলককে চলক হিসেবে তোমার কাউন্ট করতে হবে, বাকি যেগুলো ধ্রুবপদ সেগুলো তো ধ্রুব। তাহলে এই ফাংশনে এক্স ও চলক ওয়াই ও চলক হবে, এটা হলো কমপ্লিট ডিফারেন্সিয়েশন। কিন্তু যদি কমপ্লিট ডিফারেন্সিয়েশন না করে যদি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, ডেল ডেল এক্স অফ এফ অফ এক্স কমা ওয়াই, অর্থাৎ এই ফাংশনটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো, তখন এই ফাংশনে শুধুমাত্র যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, কার সাপেক্ষে করতেছো, এক্স এর সাপেক্ষে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো সে হবে চলক, বাকি চলক হোক ধ্রুবক হোক সবাই কি হবে, ধ্রুবক হবে। তাহলে যখন পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন এই দুটো শুধু চলক, এই যে ওয়াই এটাও ধ্রুবক, এই ওয়াইও ধ্রুবক, 5 তো ধ্রুবকই, 2 এটাও ধ্রুবক। যার সাপেক্ষে ডেরিভেটিভ করব ও বাদ দে বাকি যা থাকবে সবাই ধ্রুবক পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে। কিন্তু কমপ্লিট ডেরিভেটিভের ক্ষেত্রে যার সাপেক্ষে ডেরিভেটিভ করবা সেও চলক বাকি চলকও চলক, সেও চলক বাকি চলকও চলক। আর যেগুলো ধ্রুবপদ ওগুলো তো ধ্রুবপদই থাকবে, ধ্রুবকই থাকবে, বুঝছো, এটা হলো মেইন ডিফারেন্স। কমপ্লিট করলে যার সাপেক্ষে ডেরিভেটিভ করব সেও চলক বাকি চলকও চলক, পার্শিয়াল ডেরিভেটিভ করলে যার সাপেক্ষে করব শুধু সেই চলকই চলক, বাকি চলকও কি হবে, ধ্রুবক। ধ্রুবপদ তো অবশ্যই ধ্রুবক, বাকি চলকগুলো কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, বুঝছো। এই কথা যদি মাথায় থাকে, এই কয়েকটা কথা মাথায় রাখো, আমরা প্র্যাকটিস করবো আর এই জিনিসপাতিগুলো বোঝানোর চেষ্টা করব। এখন চলো আমরা কিছু সূত্র শিখি ডিফারেন্সিয়েশন, বুঝছো, চলো কিছু সূত্র শিখি। তো এই সূত্রগুলো কিভাবে আসলো কিভাবে না আসলো এগুলো কেউ প্রশ্ন করবে না, হ্যাঁ, যে ভাইয়া সূত্র এগুলো কই থেকে পাইলেন। এই সূত্রগুলো প্রত্যেকটা এক একটা করে প্রমাণ আছে, এক একটা সূত্র প্রমাণ করতে ধরো 10 মিনিট করে সময় লাগবে। তা আমি যদি 15-20টা 10-12টা যদি সূত্র তোমাকে আমি মুখস্থ মানে এখানে আবার প্রমাণ করে দেই, তাহলে তো আমার ফিজিক্সের এগুলো অনেক
বেশি লেকচার হয়ে যাবে ক্লাসে, এতগুলো লেকচার দেওয়া সম্ভব না একটা চ্যাপ্টারের উপর। তো তোমরা এগুলো যখন গণিত পড়বা ডিফারেন্সিয়েশন, তখন তোমরা স্যার এগুলো প্রত্যেকটা সূত্র তোমাদের ডেরিভেটিভ করে দিচ্ছে, তারা এগুলো একবার ডিরাইভ করে তোমাকে দেখাবে। হ্যাঁ, সূত্র প্রমাণ তোমাকে দেখা দেবে, তা ওগুলো টেনশন নিও না, আমি যা বলতেছি এগুলো বিশ্বাস করো, বিশ্বাস করে এভাবে জাস্ট ম্যাথ করবা। ম্যাথ করার জন্য যা যা বেসিকের দরকার আমি সবকিছু তোমাকে শিখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখো, তাহলে ধরো এরকম করে আমরা প্রথমে একটা সূত্র শিখি। ধরো এরকম করে সূত্র দিয়ে দিছি, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, মানে এখানে ডি ডি এক্স আছে, এখানে একটা ফাংশন আছে যেটা এক্স টু দি পাওয়ার এন আছে। এনটা হলো পাওয়ার সংখ্যা, এনটা হলো পাওয়ার, এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। পাওয়ার, এটা কোনো সংখ্যা। ঠিক আছে, তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন কে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে। এটা সূত্র। তোমরা যেমন a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মুখস্থ করে আসো, ঠিক এটাও এরা মেনে নাও। তাহলে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এনটা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। ঠিক আছে ভাইয়া, সাথে সাথে যদি একটা एग्जांपल দেন তাহলে ভালো হয়। তাহলে আমরা সাথে সাথে একটা एग्जांपल দিচ্ছি। দেখো, x টু দি পাওয়ার 5 d dx, তাহলে d dx অফ x টু দি পাওয়ার 5, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, x আছে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব বলো তো, এখন ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, 5টা সামনে চলে আসবে, আর ওই x এর পাওয়ার 1 কমে যাবে। আগে ছিল 5, 5 এর থেকে 1 বাদ দাও, তাহলে 5 x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 5 এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে 5 x টু দি পাওয়ার 4। এখন দেখো, এটা কমপ্লিট ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করলাম। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের জন্য কি আলাদা সূত্র না? শোনো, সূত্র যেগুলো পড়াচ্ছি পার্শিয়াল ডেরিভেটিভের জন্যও যা হবে, কমপ্লিট ডিফারেন্সিয়েশনের জন্যও সেম হবে, সূত্র সেম থাকবে। তাহলে এটাকে যদি তুমি এখন পার্শিয়াল ডেরিভেটিভ করতে, তাহলে কি হতো, ডেল ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার 5। সূত্র একই বলে দিছি, এক্স এর সাপেক্ষে এখানে এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে এটাও চলক এটাও চলক, তাহলে এখানে ডেরিভেটিভ করা যাবে, 5টা সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, মানে 5 ছিল 1 কমে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, ওটা চলে আসবে, সমস্যা। এখন একটু মনোযোগ দাও, দেখো যদি এরকম থাকতো ডি ডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে কি হতো, একটু মনোযোগ দাও। দেখো, তাহলে ভাইয়া এটা তুমি কি করতেছো, কমপ্লিট ডিফারেন্সিয়েশন লাগে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কমপ্লিট ডিফারেন্সিয়েশন করতেছো, ডি আছে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে, এখানে এক্স নাই, ওয়াই আছে, তাহলে কি এটা ডেরিভেটিভ করা যাবে? হ্যাঁ যাবে। আমরা এই যে ওয়াইটা আছে, এটা হলো চলক, ওয়াইটা কি চলক, এক্স এর সাপেক্ষে করতেছি, ঠিক আছে, যেহেতু কমপ্লিট ডিফারেন্সিয়েশন, যার সাপেক্ষে করবো সেও চলক, বাকি চলকও কি হবে, চলক হবে, তাই এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে আমরা কি করব, ওয়াইটাকে মনে মনে এক্স কল্পনা করব, মনে মনে। তাহলে ওয়াইটাকে যদি মনে মনে এক্স কল্পনা করি, তাহলে কি হবে, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5। তাহলে ডিফারেন্সিয়েশনের নিয়ম কি, 5টা সামনে চলে আসবে আর ওয়াই এর পাওয়ার 1 কমে যাবে, ওয়াই এর পাওয়ার 1 কমে যাবে। শোনো, মনে মনে এক্স কল্পনা করে ডিফারেন্সিয়েশন করতেছো, কিন্তু এটা লেখার সময় ওয়াই এক্স লিখবা না, এখানে যেটা থাকবে ওটাই লিখবা, ওয়াই আছে ওয়াই লিখবো, কিন্তু মনে মনে এক্স কল্পনা করবে। তাহলে আমি একে এক্স কল্পনা করে আমি ডেরিভেটিভ করলাম, তাহলে 5টা সামনে চলে আসবে, এইটা যেটা আছে ওর পাওয়ার 1 কমে যাবে, কিন্তু যাকে আমি এক্স মনে করছি সে তো আসলে এক্স নয়, সে তো আসলে ওয়াই। তাহলে যাকে তুমি মনে মনে ধরে ডিফারেন্সিয়েশন করে নিলা, ওকে আরা একবার, ওই তো ওয়াই কে মনে মনে এক্স ধরে নিছিলাম, ওই ওয়াইটাকে আরা একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রাখে দিব। তাহলে কি ভাইয়া এটার কি কোনো ডেরিভেটিভ করা যাচ্ছে না? যখন দেখবে এক্স এর সাপেক্ষে করতেছো অন্য কোনো এখানে চলক চলে আসছে এবং ওইটার পাওয়ার 1 চলে আসছে, তখন আর ডেরিভেটিভ করার দরকার নাই, পাওয়ার 1 ছাড়া অন্য যে কোনো হলেই 2 3 4 5 -1 -2 -1 -2 -3 এগুলো থাকলেই তাকে ডেরিভেটিভ করতে, যতক্ষণ পর্যন্ত পাওয়ার +1 আসবে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করতেই থাকবে। তাহলে দেখো আমি আবার বলতেছি, এখানে এক্স আছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু এখানে কি আছে, ওয়াই আছে। তাই আমি তো সূত্র শিখছি, এক্স এর সাপেক্ষে এক্স এর পাওয়ার করলে আমাদের এরকম সূত্র চলে আসে, তাহলে এখানে তো এক্স নাই, ওয়াই আছে, এ কিন্তু এটা কনস্ট্যান্ট পদ নাই, এটা একটা চলক পদ। তাহলে এখানে যেহেতু কমপ্লিট ডিফারেন্সিয়েশন, তাহলে যার সাপেক্ষে ডেরিভেটিভ করব ওই চলক ও চলক, বাকি চলকে কি হবে, চলক হবে। তাহলে ওয়াইটাকে আমরা এখন মনে মনে এক্স কল্পনা করব,
কল্পনা করে ডেরিভেটিভ করব। তার ডেরিভেটিভ করলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, এখানে যে আছে ওর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 4 হলো, 5 - 1 করে 4 হলো। কিন্তু যাকে আমি x কল্পনা করে ডেরিভেটিভ করলাম সে তো আসলে x নয়, সে তো আসলে y। তাহলে ওকে আরেকবার কি করব বলতো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রাখে দেব। বুঝছো, এটা কমপ্লিট ডেরিভেটিভ। এখন একটু মনোযোগ দাও। এখন যদি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতাম, ডেল ডেল x অফ y টু দি পাওয়ার 5, ডেল ডেল x অফ y টু দি পাওয়ার 5। তাহলে এখন তুমি কি করতেছো, পার্শিয়াল ডেরিভেটিভ। তা পার্শিয়াল ডেরিভেটিভ কি করে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো শুধুমাত্র তাকেই চলক হিসেবে কাউন্ট করবে, বাকি পৃথিবীর সবকিছুই থাক যাই থাক ওটাকে সে কাউন্ট করবে ধ্রুবক হিসেবে। তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভ করে এখানে গেছে যা দেখতেছি x এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু এখানে x নাই, অন্য কেউ আছে, তার মানে সে এটাকে কি হিসেবে কাউন্ট করবে, ধ্রুবক হিসেবে কাউন্ট করবে। তাহলে এইটা হলো এই পার্শিয়াল ডেরিভেটিভের কাছে এটা হলো ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদের তো ডিফারেন্সিয়েশন হয় না। কেন ডিফারেন্সিয়েশন হয় না, ডিফারেন্সিয়েশন কি করে, কোনো কিছুর পরিবর্তনের হার বের করে, কোনো কিছু পরিবর্তনের হার বের করে। আচ্ছা ধ্রুব জিনিসের কি কখনো পরিবর্তন হয়, যেটা ধরো 5, কোন একটা সংখ্যা দিছে 5, 5 কি কখনো পরিবর্তন হবে, ধ্রুবক জিনিসের কোনো পরিবর্তন হয় না। যখন তুমি একে ডেরিভেটিভ করতেছো x এর সাপেক্ষে, এখানে x নাই অন্য একটা সংখ্যা আছে, ও তখন বলবে সরি ভাইয়া এটা ধ্রুবক, আমি এটাকে চিনি না, আমি এটাকে চিনি না, আমি চিনি এটা ধ্রুবক। আর ধ্রুব পদের আমি আবার কি পরিবর্তনের হার বের করবো, আমি কোনো পরিবর্তনের হার বের করবো না। তাহলে ধ্রুব পদের ডিফারেন্সিয়েশন কত চলে আসবে, 0 চলে আসবে। এ কোনো পরিবর্তন করে দেবে না, পরিবর্তন হবে না, কারণ ও বলছে এটা ধ্রুবপদ, ধ্রুবপদের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন কত, 0, পরিবর্তন কত, 0। ক্লিয়ার, বোঝা গেছে? এটাই হলো কমপ্লিট ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ভিতর পার্থক্য। এ যার সাপেক্ষে ডেরিভেটিভ করবে সেই চলক, তো ওকে তো চলক মনে করবে, বাকি চলককেও চলক মনে করবে। কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা শুধু তাকেই চলক হিসেবে কাউন্ট করবে, পৃথিবীর বাকি সবকিছুকে সে ধ্রুবক হিসেবে কাউন্ট করবে। বুঝছো কি বলছি? এই আর দেখি 2 নম্বর সূত্রটা হলো এরকম, ডিডি এক্স অফ এম, যেখানে এমটা কি, এমটা হলো কোনো কনস্ট্যান্ট, এমটা হলো কোনো কনস্ট্যান্ট, কোন একটা ধ্রুবমান। তা আর তুমি ডিফারেন্সিয়েশন করতেছো মানে কোনো কিছুর পরিবর্তনের হার বের করতেছো। তোমাকে যদি কখনো ধ্রুব সংখ্যা দিয়ে দেয়, ধ্রুব সংখ্যার কি পরিবর্তন হবে, পরিবর্তনের যদি না হয় পরিবর্তনের হার তুমি কেমনে বার করবা, তাহলে এই পরিবর্তনের হার আসবে হলো 0, এটা আসবে 0। বুঝছো? অথবা তুমি এইভাবে দেখাতে পারো, দেখো ডিডি এক্স অফ এম, তাহলে তুমি এখন একটা অপারেটরের ভিতরে এম কে দিচ্ছ, যে অপারেটরটা কোনো কিছু পরিবর্তনের হার বের করে দেয়। এখন এই অপারেটর যখন এর উপর অপারেশন চালাতে যাবে তখন দেখবে এখানে ধ্রুব জিনিস, ও বলবে আমি তো ধ্রুব জিনিসের পরিবর্তন বের করতে পারবো না, কারণ আমি পরিবর্তন হারই বের করবো, ধ্রুব জিনিসের তো পরিবর্তন হয় না। ও তখন এর উপর অপারেশন চালাবে না, ও একে বাইরে পাঠিয়ে দেবে, এমটা বাইরে চলে আসে। এম যদি বাইরে চলে আসে তাহলে ওখানে এখন থাকবে কে, ওখানে কেউ নাই, ধর অন আছে, অন মানে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে এ যদি এক্স কে এখন ডিফারেন্সিয়েট করে দেখছে, পাওয়ার দেখছে, পাওয়ারটাকে কি দেবে, বাইরে পাঠিয়ে দেবে, দিয়ে বাকিটার পাওয়ার 1 কমায় দেবে। দেখো জিরোর সাথে দুনিয়ার যা কিছু গুণা করে থাকুক কি চলে আসবে, 0 চলে আসবে, এত কিছু করার দরকার নাই। যদি দেখো কোনো একটা ধ্রুব পদের ডিফারেন্সিয়েশন করতে দিছে, ডিফারেন্সিয়েশন ধ্রুব করে কিছুর পরিবর্তনের হার বের করে, তাই যেহেতু ধ্রুব পদের পরিবর্তন বের করা সম্ভব নয় তাই এটা ডিফারেন্সিয়েশন করা যাবে না, এটা আসবে 0। বুঝছো? ওকে, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। এরকম যদি থাকে ডিডি এক্স অফ ধরো 5, তার মানে কত চলে আসবে, 0, ধ্রুব পদ, এরপর ডিফারেন্সিয়েশন হবে না। ওকে, তো পরের সূত্রটা দেখো, 3 নম্বর সূত্রটা যদি আমরা দেখি, ধর এইভাবে দিয়ে দিয়েছে ডিডি এক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন, এটা কি, এটা কোন একটা কনস্ট্যান্ট মান, কোন একটা কনস্ট্যান্ট মান, আর এনটা তো পাওয়ার, বুঝতে পারতেছো? তাহলে এখন এই ডিফারেন্সিয়াল অপারেটর যখন এর উপর অপারেশন চালাবে তখন দেখবে এটা কনস্ট্যান্ট, এটা কি করবে, বার করে দেবে, এটা বাইরে চলে আসবে। বাইরে চলে আসলে বাকি যে জিনিসটা আছে ওইটার উপর সে কি করবে, ডিফারেন্সিয়েশন চালাবে। তা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি চলে আসবে, দেখো এটা এইটুকু, মানে দেখো তো ভাইয়া এক্সাক্ট এইটুকু না, তাহলে এটা থাকলো, পাওয়ারটা বাইরে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 কমে যাবে। বুঝছো? এটা এখন যদি এরকম একটা এক্সাম্পল দেখাই আমরা, ধরো এরকম আছে ডিডি এক্স অফ 5 5 এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েশন কত আসবে, তাহলে 5টা কনস্ট্যান্ট, এর ডিফারেন্সিয়েশন হবে না, বাইরে চলে আসবে, 5 বাইরে চলে আসবে।
আর এখানে এক্স এর উপর যখন ডিফারেন্সিয়েশন করবে তখন এদের আচ্ছা আরেক লাইন লিখি, তাহলে ওকে বার করে দিল, বার করে দিয়ে এক্স কিউবকে এখন ডিফারেন্সিয়েশন করবে। একে যদি ডিফারেন্সিয়েশন করে তিনটা বাইরে চলে আসবে, তাহলে 5 × 3 আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে, 2 - 1 করলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে 3 আর 5 গুণ করে কত আসবে? 15x²। বুঝছো? এইটা হলো আরেকটা সূত্র, মনে রাখবে। তাহলে কনস্ট্যান্ট পদ থাকলে সেটা বাইরে চলে আসবে, বাকি যে পদ আছে সেটার উপর কিছু করবে, ডিফারেন্সিয়েশন চলতে থাকবে। বুঝছো? ওকে, এখন দেখো এই কটা সূত্র তোমরা একটু তোলো, আমরা পরের সূত্রতে একটু যাই। পরের সূত্রতে একটু যাই। দেখো পরের সূত্রটা দেখো। ধরো যদি এরকম যদি থাকে ডিডি এক্স অফ ইউ প্লাস ভি, যেখানে ইউ এবং ভি হচ্ছে দুইটা চলকের ফাংশন, এক্স অথবা ওয়াই চলকে কি হবে বলতো? ফাংশন হবে, দুইটা ফাংশন যে দুইটা যোগ আকারে আছে। তা যোগ আকারে যদি থাকে, তাহলে যোগ আকারে থাকলে এই ডেরিভেটিভটা দুইটার সাথে বন্ধ হয়ে যায়, দুইটার সাথে ডেরিভেটিভ হবে। অর্থাৎ ডিডি এক্স অফ ইউ প্লাস ডিডি এক্স অফ ভি। বুঝছো? দুটার সাথে কি হয়ে যাবে বলতো? বদ্ধ হয়ে যাবে ডেরিভেটিভটা। আমরা যদি একটা এক্সাম্পল করি, ধরো এরকম ভাবে দেওয়া আছে ডিডি এক্স অফ, ধরো দিয়ে দিলাম 5x² প্লাস এক্স কিউব, এরকম দেওয়া আছে। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পদ আছে, তাহলে দুইটা পদের সাথে কি হয়ে যাবে বলতো? ওটা বিভক্ত হয়ে যাবে। ডিডি এক্স অফ 5x² প্লাস ডিডি এক্স অফ এক্স কিউব। তাহলে এখন বলো তো ভাইয়া, এটার ডেরিভেটিভ করে আমরা শিখছি না? হ্যাঁ শিখছি। 5 কনস্ট্যান্ট, 5টা বাইরে চলে আসবে, তাহলে থাকবে কি dx² ডিভাইডেড বাই dx প্লাস, এটাকে যদি ডেরিভেটিভ করি 3 বাইরে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে। তাহলে এখান থেকে দেখো আবার 2 বাইরে চলে আসবে, 2 বাইরে চলে আসে 5 এর সাথে গুণে কত হয়ে যাবে? 10, x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 10x প্লাস 3x²। এটা আমাদের এটার ডেরিভেটিভ। বুঝছো? আচ্ছা যদি এভাবে থাকে, ধরো এরকম করে কোন একটা পদ দিয়ে দিয়েছি, এবার দেখো একটু ডিডি এক্স অফ x² প্লাস ওয়াই কিউব, এরকম ধরো পদ দিয়ে দিয়েছি। তাহলে দুইটা যোগ আকারে আছে, তাহলে তুমি কি করে দাও বলো তো? বিভক্ত করে দাও। শোনো আর একটা কথা বলে নিই, এখানে যদি যোগ থাকে তাহলে যোগের ভেতর বন্টন হয়ে যাবে, কিন্তু এখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ হয়ে কি হবে বলতো? বন্টন হয়ে যাবে। এখানে বিয়োগ থাকলে এখানে জাস্ট কি লিখতাম? বিয়োগ লিখে দিতাম। এখানে মাইনাস থাকলে মাইনাস দিয়ে দিতাম। আচ্ছা আমি এখানে মাইনাস দিয়ে করে দিলাম, ধরো এখানে মাইনাস, তাহলে দুইটা পদ আছে, এই ডিডিএক্স টা দুইটা পদের সাথে বন্টন হয়ে যাবে, তাহলে এখানে আসবে x² মাইনাস ডিডি এক্স অফ ওয়াই। বুঝছো? তাহলে এখন যদি এটাকে ডেরিভেটিভ করে দেখো তো তাহলে কত হবে? এক্স, এটা এক্স এর সাপেক্ষে এক্স আছে, তাহলে ডেরিভেটিভ করলে কত চলে আসবে? 2x, 2 টা সামনে চলে গেলে x² 1 কমে যাবে মাইনাস। এখন এখানে একটু খেয়াল করো, এটা কার সাপেক্ষে আছে? এক্স এর সাপেক্ষে। এখানে কি আছে? ওয়াই। তাহলে আমি এক্স এর সাপেক্ষে এক্স এর সূত্র শিখছি, ওয়াই এর তো সূত্র শিখি নাই। এখন কথা হচ্ছে এটা পার্শিয়াল ডেরিভেটিভ কমপ্লিট ডেরিভেটিভ, কমপ্লিট ডেরিভেটিভ। কমপ্লিট ডেরিভেটিভ যেহেতু যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেও চলক, বাকি চলকও চলক, তাহলে এখানে ওয়াইটাও চলক। ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা যাবে, কিন্তু ওয়াই কে মনে মনে কি ধরবো? আমরা এক্স ধরবো। এক্স ধরে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 3টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে, আর এখানে যেটা আছে ওর পাওয়ারটা কি হবে? 1 কমে যাবে। দেখো মনে মনে এক্স ধরবা, কিন্তু লেখার সময় ওয়াই লিখবা। বুঝছো? তাহলে এখন যেটাকে আমরা এক্স মনে করে ডিফারেন্সিয়েশন করলাম, সে তো আসলে এক্স নয়, সে তো আসলে ওয়াই। তাহলে ওকে আরো একবার কি করো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রাখে দাও, পাওয়ার 1 চলে আসছে, আর কোনো কিছু করার দরকার নেই। এটাই আনসার, আর কোনো কিছু তুমি করতে পারতেছো না, এটাই আনসার। এখন এটা তো আমরা কমপ্লিট ডেরিভেটিভ করলাম, এটাকে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতাম তাহলে কি হলো দেখো তো? ডেল ডেল এক্স অফ x² মাইনাস y²। তাহলে এতে যেহেতু বিয়োগ আকার আছে, তাহলে দুইটার সাথে বর্ধিত করে দিব, ডেল ডেল এক্স অফ x² মাইনাস ডেল ডেল এক্স অফ y²। ডেরিভেটিভ করো, এই এক্স এর সাপেক্ষে এক্স আছে, যার সাপেক্ষে ডেরিভেটিভ করবো শুধু সেই চলক, বাকি চলক ধ্রুবক মনে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে এর ডেরিভেটিভ করো, তাহলে এক্স আছে, তাহলে এটা চলক, ডেরিভেটিভ করা যাবে, 2x হবে মাইনাস, এখানে এক্স এর সাপেক্ষে করতেছে, এখানে কি এক্স আছে? না, ওয়াই আছে। তাহলে বাকি চলক থাক যাই থাক সবাই কি হবে? ধ্রুবক হবে। ধ্রুবক পদের ডেরিভেটিভ হয় না, কত হবে? 0। তাহলে এটার আনসার হলো 2x। তাহলে এটাই কমপ্লিট ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ভিতরে কি বলতো পার্থক্য। আশা করি বুঝতে পারছো।
পরের সূত্র দেখো, পরের আরেকটা সূত্র দ্বারা যদি আমরা ম্যাথ করি, পরে আরেকটা সূত্র আমরা দিই। ধরো ডি ডি এক্স অফ ইউ ভি। ইউ আর ভি হলো এক্স ওয়াই যুক্ত কোনো পদ, চলক যুক্ত কোনো পদ, দুইটা পদ গুণ আকারে আছে। গুণ আকারে যদি থাকে তাদের যদি ডেরিভেটিভ করি তাহলে কিভাবে হবে দেখো। আমরা প্রথমটাকে ফাঁকা রাখবো, বাইরে রেখে দেবো, পরেরটাকে ডেরিভেটিভ করব। পরেরটাকে ডেরিভেটিভ করব, কি করলাম দেখো, ইউ কে বাইরে রাখলাম, ভি কে ডেরিভেটিভ করলাম, তারপর দেব প্লাস, তারপর আমরা ভিটাকে বাইরে রাখবো, যাকে ডেরিভেটিভ করছিলাম। দেখো এখানে দুইজন বান্ধবী আছে, তো তুমি ধরো রিলেশন করতেছো, সম্পর্ক ফালাচ্ছ, একজন বান্ধবীকে বাইরে রাখছো আর একজন বান্ধবীর সাথে কি করছো বলতো, সম্পর্ক করছো, বুঝছো? এবং তুমি বিশাল দয়ালু মানুষ, এখন দেখছো যে কি রে, একটা বান্ধবী ছিল, ওকে আমি কি করছি বলতো, ওর সাথে আমি রিলেশন করে মন খারাপ করে আছে। তা তুমি বিশাল দয়ালু মানুষ, তুমি এখন কি করছো, একে ছাড়ে দিছো, একে ফাঁকা রাখছো, ফাঁকা রেখে এর সাথে এখন কি করছো বলতো, রিলেশন শুরু করে দিছো। ডিডিএক্স অফ, মানে তুমি কারো মন খারাপ করতে চাও না, বুঝছো? এরকম আর কি। তাহলে দুইটা যদি পদে ভাবে গুণ রেখে থাকে, একটাকে বাইরে রাখবা, পরেরটাকে ডেরিভেটিভ করবা, গুণের সময় দেবা প্লাস, হ্যাঁ, তারপর যাকে ডেরিভেটিভ করছিল তাকে বাইরে রাখবা, ওপরটাকে এখন কি করবো বলতো, ডেরিভেটিভ করবা, বুঝছো? এটা হলো গুণের সূত্র। তো একটা এক্সাম্পলের সাহায্যে যদি আমরা ম্যাথ করি, একটা বোঝার চেষ্টা করি, তাহলে আশা করি খুব ভালো হবে। তাহলে ডিডিএক্স অফ, ধরো এইভাবে দেওয়া আছে এক্স স্কোয়ার, হ্যাঁ, আর একটা ধ্রুব সংখ্যা দিয়ে দিই সামনে, 3x² ওয়াই, এইভাবে ধরো দিয়ে দিয়েছি। তাহলে এটা যখন ডেরিভেটিভ করবে দেখো কি হবে, এই 3টা তো কনস্ট্যান্ট, এর তো ডেরিভেটিভ হবে না, এটা কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। তাহলে 3টাকে বাইরে আগে দিয়ে দাও, তারপরে থাকতেছে কি দেখো, ddx অফ x² ওয়াই, এই থাকবে। এখন তুমি দেখতে পাচ্ছ এখানে দুইটা পদ কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এখন গুণের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে গুণের সূত্র অ্যাপ্লাই করলে কি করবা দেখো, কি করবা, 3 থাক, প্রথমটাকে বাইরে রাখে দাও, পরেরটাকে ডেরিভেটিভ করো, ddx অফ ওয়াই প্লাস, পরেরটাকে এবার কি করো, বাইরে রাখো, প্রথমটাকে এখন কি করো বলো তো, ডেরিভেটিভ, বুঝছো? তা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এখন তো রেজাল্ট কত আসে, 3, এই 3টার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3x² ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। এখানে কিছু করা যাচ্ছে না, আমি তোমাকে বলে দিয়েছিলাম এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবা, যদি অন্য চলক থাকে এবং তার পাওয়ার যদি 1 থাকে, তাহলে আর কিছু করার দরকার নাই, পাওয়ার 1 চলে আসে। অন্য কোনো পাওয়ার থাকলে আমরা ডেরিভেটিভ করতাম, একে মনে মনে এক্স কল্পনা করি, কিন্তু যেহেতু এর পাওয়ার যেহেতু 1 আছে, তাহলে আর কিছু করার দরকার নাই। প্লাস এই 3টা এর সাথে গুণ আকারে আছে, তাহলে কি হবে, 3y, x² কে ডেরিভেটিভ করলে কত আসবে, 2x, x এর সাপেক্ষে x আছে, ডেরিভেটিভ করে দিলাম। এটাকে যদি এখন সাজিয়ে গুছিয়ে মেকআপ করে লিখি, তাহলে 3x² dy বাই dx প্লাস 6xy, এটা হলো আমাদের আনসার, বুঝছো? বুঝতে পারছো কি? ঠিক আছে, পরেরটা দেখো। তাহলে এটাকে যদি এখন আমরা কমপ্লিট ডেরিভেটিভ না করি, পার্শিয়াল ডেরিভেটিভ করতাম x এর সাপেক্ষে, তাহলে কি হতো, 3x² পার্শিয়াল ডেরিভেটিভ। তো পার্শিয়াল ডেরিভেটিভ করার নিয়ম কি, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব বা সরি ডিফারেন্সিয়েশন করব, শুধু সেই চলক, বাকি চলক ধ্রুবক সবাই কি হবে, ধ্রুবক হবে। তাহলে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, x বাদ দিয়ে বাকি যে পদগুলো আছে সবগুলো কি হবে, ধ্রুবক। তাহলে এখান থেকে 3y, এই দুটো কি বলতো, ধ্রুবক। তাহলে ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন হয় না, তারা কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। তাহলে 3yটা কোথায় চলে আসলো, বাইরে চলে আসলো। তাহলে এখন থাকতেছে কি, শুধু x²। তাহলে ডেল ডেল x অফ x², বুঝছো? শুধু যার সাপেক্ষে ডেরিভেটিভ করবে সে বাদ দিয়ে বাকি সবাই কি হবে, ধ্রুবক, বুঝছো? তাহলে ধ্রুবক পদগুলো কোথায় চলে আসে, বাইরে চলে আসে, বাকিটাকে এখন ডেরিভেটিভ। তাহলে 3y এর x² এর ডেরিভেটিভ কি হবে, 2x, পাওয়ারটা সামনে চলে আসবে, এর পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 কমে গেলে 2 বিয়োগ 1 করলে পাওয়ার কত হবে, 1। তাহলে এটা কত আসতেছে, 6x1, এটা। আচ্ছা, এটা যদি x এর সাপেক্ষে না করো, তোমাকে যদি বলতাম y এর সাপেক্ষে করো, ডেল ডেল y অফ 3x² y এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে y এর সাপেক্ষে কোন ডেরিভেটিভ করতেছো, y বাদ দে বাকি যা আসে সবাই কি হবে, ধ্রুবক, শুধু yটাই চলক হবে। তাহলে এখানে 3x² কি হবে, ধ্রুবক, তাহলে 3x² বাইরে চলে আসবে, 3x², তাহলে বাকি থাকবে কত, y, তাহলে y এর সাপেক্ষে y কি হবে, তাহলে ডেল y বাই ডেল y মানে কত বলো তো, 1, তাহলে এখানে কত হবে, 3x²। বুঝতে পারছো? এটাই ডেল y বাই ডেল y 1 কিভাবে হলো দেখো, তোমাদের যদি এটা সূত্রের সাধারণ সূত্র যে dd x অফ x ইকুয়াল কত হয় বলো তো, 1 হয়। কিভাবে দেখো, dd
এক্স অফ এক্স টু দি পাওয়ার 1 আছে, কোনো কিছু নাই মানে কি আর পাওয়ার কি আছে, 1 আছে। তো আমরা কি জানি পাওয়ারটা সামনে চলে আসে, আমরা কি জানি বলো, পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার 1 কমে যায়, তাহলে 1 মাইনাস 1, তাহলে কত হবে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে কত চলে আসবে 1 চলে আসবে। বুঝছো? তাহলে আমরা মোটামুটি 5 কি দেখলাম বলো তো, সূত্র দেখলাম। মোটামুটি এই 5টা সূত্র দেখলেই তোমাদের এই লেভেলের জন্য যে ডিফারেন্সিয়েশনে যা কিছু আছে সেগুলো কি হয়ে যায় বলো তো, শেষ হয়ে যায়। বুঝছো? আমরা আরো কয়েকটা সূত্র একটু দেখি, দেখো আরো কয়েকটা সূত্র একটু দেখি, এগুলো মিশিয়ে দিলাম। দেখো আশা করি এগুলো বুঝতে পারছো। কমপ্লিট ডেরিভেটিভও দেখলাম সূত্র দ্বারা, পার্শিয়াল ডেরিভেটিভও আমরা দেখলাম। হ্যাঁ, তো তোমরা সূত্র মুখস্থ করবা, সাথে প্র্যাকটিস আমি সাথে সাথে দেখাই দিচ্ছি, এই প্র্যাকটিস গুলো করবা, বাসায় বসে বসে করবা। তারপর দেখো এখন আমরা যদি এখন আর একটা দুইটা সূত্র দেখি, আর একটা দুইটা সূত্র দেখলে মোটামুটি ধরো এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট ডেরিভেটিভ আর পার্শিয়াল ডেরিভেটিভ দেখলে অধ্যায়টা কমপ্লিট। তারপর আমরা একটু দুইটা ম্যাথ দিয়ে একটু প্র্যাকটিস করাবো তোমাদেরকে। হ্যাঁ, বড় বড় দুইটা ম্যাথ দিয়ে একটু প্র্যাকটিস করা। তাহলে দেখো, তাহলে এতক্ষণ যদি আমি যদি এখানে ধরো আর একটা সূত্র দেই, 5টা সূত্র মনে হয়েছে, ধরো 6 নাম্বার, ডিডি এক্স অফ সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল কজ এক্স। সাইনকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় বলতো, কজ এক্স হয়ে যায়। মনে রাখবে এখানে এক্স থাকলে এখানেও কি থাকতে হবে, এক্স থাকতে হবে। বুঝছো? এটা হলো সাধারণ সূত্র। তাহলে এখন যদি তোমাকে একটা এক্সাম্পল এখানে করাই, ধরো এভাবে দিয়ে দিছি, ডিডি এক্স অফ সাইন এক্স থাকলে তো কস এক্স হয়, তাহলে আমি একটু চেঞ্জ দিয়ে করে দিলাম, সাইন 5x দিয়ে দিছি, ডিডি এক্স অফ সাইন 5x ইকুয়াল কত হবে। তাহলে এখন দেখো তুমি সূত্র শিখছো, এখানে যদি এক্স থাকে এখানেও যদি এক্স থাকে তাহলে কস এক্স হয়। তাহলে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স এর জায়গায় আছে কত বলতো, 5x, ঝামেলায় পড়ে গেছো। তাহলে তুমি এখন এই 5x টাকে মনে মনে এক্স কল্পনা করে নিবা, এই পুরোটাকে মনে মনে এক্স কল্পনা করে নিবা, কল্পনা করে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তাহলে করলে কত আসবে দেখো তো, এটাকে মনে মনে এক্স কল্পনা করবা কিন্তু ওটা আসলেই কিন্তু এক্স থাকবে। তাহলে সাইন 5x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হলো cos 5x, কিন্তু যাকে তুমি এক্স মনে করে ডিফারেন্সিয়েশন করলা সে তো আসলে এক্স ছিল না, সে কি ছিল 5x। তাহলে যাকে তুমি মনে করছো ওকে আরো একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা। এই 5x টাকে এক্স মনে করছিলাম, এই জন্য 5x কে আমরা কি করলাম, আরো একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এটা করে করতে আসবে দেখো, cos 5x তো আছে, cos 5x এটা তো আছে, তাহলে 5x কে ডেরিভেটিভ করলে কি আসবে, 5 টা সামনে চলে আসবে, আর dx বাই dx মানে কত 1, তাহলে 5 থাকলো। তাহলে এটার সময় আমরা লিখতে পারবো 5 cos 5x। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন একটু খেয়াল করে দেখো, এখানে এটা যদি এখন এইভাবে থাকতো, দেখো ডিডি এক্স অফ cos y, ধরো sin y, sin y এইভাবে দিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো এখানে x থাকলে এখানে x থাকলে তুমি সূত্র জানো cos x হয়, কিন্তু এখানে x এখানে কি আছে বলো তো, y আছে। এটা কেমন ডেরিভেটিভ, কমপ্লিট নাকি পার্শিয়াল, কমপ্লিট ডেরিভেটিভ। তাহলে যত চলক আছে সব চলককে কি মনে করতে হবে, চলকই মনে করতে হবে। তাহলে ওয়াইটাও একটা চলক, তাহলে ডেরিভেটিভ করলে যাবে, কিন্তু ওয়াইটাকে মনে মনে কি ধরতে হবে, এক্স ধরতে হবে। ওয়াইটাকে মনে মনে এক্স ধরে যদি সাইন ওয়াই সাইন এক্স ডিফারেন্সিয়েট করতা তাহলে কি পাইতা, cos এক্স পাইতা। কিন্তু আমাদের যেহেতু ওয়াই আছে তাহলে কি লিখবো, ওয়াই লিখবো। কিন্তু যাকে আমরা এক্স মনে করলাম সে তো আসলে এক্স নয়, সে তো আসলে ওয়াই। তাহলে ওটাকে আরেকবার কি করবো বলতো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রেখে দেবো, এটা। বুঝছো? কিন্তু এটাকে যদি এখন পার্শিয়াল ডেরিভেটিভ করতা, ডেল ডেল এক্স অফ সাইন ওয়াই, তাহলে কত আসতো, দেখো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছো তুমি, এখানে কি এক্স আছে, না এক্স নাই। তার মানে পুরো জিনিসটাকে কি কল্পনা করবে, ধ্রুবক। এক্স এর সাপেক্ষে শুধু এক্স এর চলক, বাকি সবাই কি ধ্রুবক, তাহলে এটাকে ধ্রুবক কল্পনা করবে। তাহলে এটা কত চলে আসবে বলতো, শূন্য চলে আসবে। বুঝছো? তারপর ধরো যদি এরকম থাকে, ধরো এরকম করে দিয়ে দিয়েছি ডিডি এক্স অফ cos x তার উপর 5, পাওয়ার দিয়ে দিয়েছি 5, ঠিক আছে। তাহলে এটা সমান কত হবে, দেখো যখন তুমি এরকম সূত্র দেখবা, তুমি তো অনুপাতের উপর পাওয়ার থাকলে কোনো সূত্র দেখো নাই, কিন্তু তুমি পাওয়ারের একটা সূত্র একটু আগে শিখে আসলা, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, ওর পাওয়ার 1 কমে যায়। তাহলে এরকম যদি পাওয়ার দিয়ে দেয় তখন তুমি এই পাওয়ারটাকে, এই পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করার জন্য এই ভিতরে যেটা আছে যার পাওয়ার
এই পুরো জিনিসটাকে এক্স কল্পনা করে নিবা, মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ সেটা কল্পনা করে নিবা। তাহলে এই পুরো জিনিসটাকে যদি তুমি কি করো বলো তো, এক্স কল্পনা করো। কারণ দেখো পাওয়ারের অনুপাতের কিন্তু কোনো সূত্র নাই, দেখো তুমি শুধুমাত্র সাইন এক্স এর সূত্র শিখছো, এর উপর পাওয়ার থাকলে কি হবে, সেই সূত্র শিখো নাই। তাহলে এই পুরো জিনিসটাকে এখন মনে মনে তুমি কল্পনা করে নিবা এটা আসলে এক্স, পাওয়ারের সূত্র তুমি অ্যাপ্লাই করবে, এই জন্য এক্স কল্পনা করে নিবা। এটাকে যদি এক্স কল্পনা করো তাহলে আমাদের সূত্রে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, আর এই যেটাকে এক্স মনে করছি ওটার পাওয়ার এক কমে যাবে। তাহলে cos x এর পাওয়ার যদি এক কমে যায় তাহলে কত হবে, 4। কিন্তু যাকে তুমি এক্স মনে করছো সেটা আসলে এক্স নয়, সেটা আসলে cos x। তাহলে ওইটাকে আরো একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে রেখে দিতে হবে cos x। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ যে ddx অফ cos x, এটা তো আবার ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে, তাহলে এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখান থেকে দেখো কত আসতেছে, 5 cos টু দি পাওয়ার 4x ddx অফ cos x। cos x এর সূত্র এখনো লিখে দেই না। আচ্ছা দেখো 7 নাম্বার, ddx অফ cos x, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়। এটা সূত্র, এটা সূত্র, এলে সূত্র আকারে মুখস্থ করাবে তোমাদেরকে, টেনশন নিও না, প্রমাণ করে দেখাবে গণিতে। তাহলে ddx অফ cos x করলে কি হয়, মাইনাস sin x। তাহলে এখানে তোমার আছে ddx অফ cos x, তাহলে এটা সমান কি হবে, মাইনাস sin x, মাইনাস sin x। এটা ডিফারেন্সিয়েশন এটা। তাহলে একবার ফাইনাল রেজাল্ট আমরা পাচ্ছি মাইনাস 5 sin x ইনটু cos টু দি পাওয়ার 4x। এটা বুঝছো? তাহলে এইটা যদি কমপ্লিট ডিফারেন্সিয়েশন না হয়, যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন থাকতো, যে ধরো ডেল ডেল x অফ cos x টু দি পাওয়ার 5, এটা সেম রেজাল্ট দিত, এটার মতোই রেজাল্ট দিত, কারণ এটা x এর সাপেক্ষে এখানে কি আছে, x আছে। তাহলে এই পুরোটাকে x কল্পনা করে ডিফারেন্সিয়েশন করবা, সেম রেজাল্ট চলে আসবে। কিন্তু যদি এরকম থাকতো ডেল ডেল x অফ, সরি হ্যাঁ ধরো ডেল ডেল x অফ cos y টু দি পাওয়ার কি আসে বলতো, 5, তাহলে কি আসবে বলতো, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করছে, এখানে কি কোনো x আছে, না নাই, তাহলে পুরো পদটা কি ধ্রুবক, তাহলে কত চলে আসবে, 0। এটাই পার্শিয়াল ডেরিভেটিভের মজা, যার সাপেক্ষে ডেরিভেটিভ সে থাকলে ডেরিভেশন করা যাবে, না হলে 0, কোনো কাজ নেই। বুঝছো? তাহলে ddx অফ cos x ইকুয়াল কি আসলে বলতো, মাইনাস sin x। তাহলে এই কয়টা জিনিস একটু কি করে বলতো মনে রাখিও। এই কয়টা কথা যদি তোমরা মনে রাখিও তাহলে আমি আশা করি আমাদের যে ভেক্টর করার জন্য যে কটা যেটুকু বেসিক দরকার হবে সেইটুকু বেসিক তোমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের লেকচার এ পর্যন্ত থাক। পরবর্তী লেকচারে আমি দুইটা অঙ্ক দিব, বড় বড় অঙ্ক দেব, ওই দুইটা অঙ্ক দিয়ে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে কমপ্লিট ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।